অনেক বছর আগে এক শীতলপুর রাজ্যে ছিল এক বিশাল রাজপ্রাসাদ। সোনালী গম্বুজ, মার্বেলের সিঁড়ি আর ঝলমলে প্রদীপে প্রাসাদটি যেন রাতের আকাশের তারার মতো জ্বল করত। সেই প্রাসাদে রাজা ও তার রানী প্রেয়সী বাস করত। রাজা ছিলেন শান্ত স্বভাবের, খুবই দয়ালু। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন। বড় মহারাজ, আমাদের নতুন মহারাজের মতো একটা মানুষ হয় না। তিনি প্রজাদের কত ভালোবাসেন, সবার কষ্ট যাতে কম হয় তার দিকে খেয়াল রাখেন। কিন্তু তার মনে একটি বড় দুঃখ, বিয়ের এত বছর পেরিয়ে গেলেও তাদের কোনো সন্তান হলো না। হ্যাঁ রে রামু, আমারও একা একা ভালো লাগে না। নাতি নাতনিদের সাথে হেসে খেলে সময় কাটাবো, কিন্তু সেটা তো আর হয়ই না। আমার ছেলেটার কপাল খারাপ, বুঝলি তো। বড় মহারাজ, মহারাজের আসার সময় হয়ে গেছে, আমি এখন আসি। কিন্তু আপনি মনে করে এই বিষয়ে মহারাজের সাথে একটু আলোচনা করবেন কিন্তু। তুই ঠিকই বলেছিস রামু, এ বিষয়ে একটু কথা না বললে হবে না। যদি কিছু মনে না করিস, তবে তোকে একটা কথা বলতে চাই। বলুন বাবা, কি বলবেন? এত সংকোচ করছেন কেন? আমি আপনার ছেলে, আপনি নিঃসংকোচে বলুন কি বলবেন। বাবা, তোদের বিয়ের এত বছর হলো, এখনো তো বংশের প্রদীপ এলো না। এভাবে রাজ্যের ভবিষ্যৎ নষ্ট হবে। আমারও তো ইচ্ছে করে নাত নাতনির মুখ দেখতে। বাবা, এটা তো কারোর হাতের না। সৃষ্টিকর্তা না চাইলে এটা তো সম্ভব না। তিনি যখন খুশি হবে তখন নিশ্চয়ই এ বংশের প্রদীপ আসবে বাবা। এসব কথা বলে তুই এ বিষয়টা এড়িয়ে যেতে পারিস না। আমি বলি কি বাবা, তুই আর একটা বিয়ে কর। না না বাবা, আপনি আর একটা বিয়ের কথা বলছেন, সেটা আমি কখনোই পারবো না। আমি প্রেয়সীকে খুব ভালোবাসি বাবা। সন্তান যদি হয় তবে ওর থেকেই হবে। ঠিক আছে, দেখ তুই যেটা ভালো বুঝিস। প্রেয়সী, ওখানে অমন করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? ওগো, আমাদের কি সন্তান হবে না? একটা সন্তানের জন্য আর কতদিন আমাকে এভাবে কাঁদতে হবে? প্রেয়সী, এভাবে কেঁদো না। সময়ের আগে কেউ কিছু পায় না। যেটা দেরিতে আসে সেটার ভিতরে নিশ্চয়ই কোনো মঙ্গল থাকে। আমাদের ধৈর্য ধরতে হবে। তুমি হয়তো বা ঠিক বলেছ, কিন্তু আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। আমি তোমার সাথে সব সময় আছি প্রেয়সী, তুমি ভয় পেও না। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সন্তান দান করবেন। একদিন রাতে রাজা ও রানী ঘুমিয়েছিল। রানী স্বপ্ন দেখল কেউ যেন তাকে করুণ সুরে ডাকছে। প্রেয়সী, আমাকে ছেড়ে যেও না, আমাকে বাঁচাও, এই বন্দি জীবন থেকে আমায় মুক্ত করো। প্রেয়সী, আমায় একা করে যেও না। প্রেয়সী। কে 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 আমাকে ডাকছে? কে ডাকছে আমাকে? কোথায়? কে ডাকবে তোমাকে? কেউ তো নেই। আর এই রাতের বেলায় কেই বা ডাকবে তোমাকে? ঘুমিয়ে পড়ো। না না, আমি স্পষ্ট শুনেছি মহারাজ। কেউ যেন আমাকে ডাকলো। সারাদিন চিন্তা করো, তাই ঘুমের ভেতরে এমন হয়েছে প্রিয়তমা। এসো, আমি মাথায় হাত বুলিয়ে দেই, তুমি ঘুমাও। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। দিন দিন রানী প্রেয়সীর জীবনে যেন অদ্ভুত এক রহস্যে জড়িয়ে পড়ছিল। রাত গভীর হলে যখন প্রাসাদ নিস্তব্ধ হয়ে যেত, তখন রানী রোজ রাতে একই অদ্ভুত শব্দ শুনতে পেত, যেন কেউ দূর থেকে ফিস ফিস করে বলছে, আমাকে ছেড়ে যেও না।
আমাকে মুক্ত করো, আমার কাছে ফিরে এসো। ওগো, রোজ রাতে কেউ আমাকে ডাকে। প্রথমে আমি ভয় পেয়েছিলাম, পরে শব্দটি বারবার আসতে লাগলো। সেই কণ্ঠে খুব কষ্ট, অপেক্ষা আর অদ্ভুত এক টান। ওগো, কে আমাকে এমন করে ডাকে? তুমি বেশি চিন্তা করছো প্রেয়সী। সন্তান না হওয়ার কষ্ট থেকেই হয়তো এমন স্বপ্ন দেখছো আর এমন স্বপ্ন শুনছো। না মহারাজা, এটা শুধু স্বপ্ন না, কেউ আমাকে ডাকছে, আমি অনুভব করতে পারি। একটা কিছু করো, রোজ রাতে ওই ডাক আমাকে অস্থির করে তুলছে, আমার ঘুম কেড়ে নিচ্ছে। দয়া করে তুমি কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। রানীর জোড়াচুরিতে অবশেষে রাজা তাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে গেল। তান্ত্রিকের আশ্রমটি ছিল বনের গভীরে। চারদিকে ধূপের গন্ধ, ঝুলন্ত ঘণ্টা আর অদ্ভুত আলো। তান্ত্রিক অদ্ভুত চোখে রানীর দিকে তাকালো। তান্ত্রিকের এমন অদ্ভুত চাহনিতে রানী ভয়ে রাজার হাত জড়িয়ে ধরল। কে আপনি? আপনি তো মানুষ না, আপনি তো মানুষ রূপে ফিরে এসেছেন। তান্ত্রিক মশাই, কি সব আবল তাবল বলছেন? ভুলভাল না বকে স্পষ্ট করে বলুন। কোনো ভুলভাল না মহারাজ, আসুন আমি আপনাদের সত্যটা দেখাচ্ছি। তান্ত্রিক তার জাদুর আয়নাটি রাজা ও রানীর সামনে ধরল। আয়নাটির ভেতরে ধোঁয়ার মতো ছবি ভেসে উঠল। রানী দেখল এক বিশাল সাপের রাজ্য, ঝলমলে নীল আলো, আর সে নিজেই এক সাপ রূপে সেখানে দাঁড়িয়ে আছে। তার পাশে এক বিশাল সাপরাজ। আগের জন্মে তো আপনি ছিলেন সাপরাজ্যের রানী, আর সাপরাজ এখনো আপনার জন্য অপেক্ষা করছে। রাজপ্রাসাদের নিচেই সে ঘুমন্ত অবস্থায় আছে, সেই ঘুমের ভেতরে আপনাকে স্মরণ করে। সাপ, ঘুমন্ত, এসব এসব না, না, আমি আর নিতে পারছি না। এসব ভাওতা, আগের জন্ম বলে কিছু হয় না। চলো প্রেয়সী এখান থেকে। পুনর্জন্ম সত্যি, সে ডাকছে আপনাকে, মুক্ত করতে ডাকছে। কি বললো তান্ত্রিক? ওগুলো কথাগুলো কি সত্যি? তবে কি সত্যি কেউ আমায় ডাকছে? না না, এসব মিথ্যা, মিথ্যা এসব। আমি মানুষ, আমি একজন রানী। সেই রাতেই রানী এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। রাজপ্রাসাদের নিচে একটি গুপ্ত দরজা, দরজার ওপারে নেমে গেছে সরু সিঁড়ি, সেটা সাপরাজ্যে পৌঁছায়। আর সেই অন্ধকারের ভেতর থেকে কারো চিৎকার, আমি অপেক্ষা করছি, আমি তোমার অপেক্ষাতে আছি প্রিয়তমা। আমাকে আমাকে জাগাও, আমি যে চোখ মেলতে পারছি না। না না, আমাকে ভয় পেলে চলবে না। আমাকে ওই গুপ্ত পথে গিয়ে দেখতেই হবে আসলে সত্যটা কি। আসলে সেই গুপ্ত দরজা আছে নাকি আমার মনের ভুল। এটা এটা আমাকে জানতেই হবে, জানতেই হবে। রানী কাউকে কিছু না বলে গভীর রাতে মশাল হাতে সেই গুপ্ত দরজার খোঁজে বেরিয়ে পড়ল। প্রাসাদের নিচের অন্ধকার পথে নামতে নামতে তার মনে হচ্ছিল সে যেন বহু পুরনো কোনো ঘরে ফিরে যাচ্ছে। মনে হচ্ছে এই পথ আমার চেনা, আমি কোনো চেনা পথে এগোচ্ছি। এই তো, এই তো সেই রাস্তা, আমার স্বপ্নে দেখা রাস্তা, সেই গুপ্ত দরজা। যদি স্বপ্ন সত্যি হয় তাহলে আমাকে ভয় পেলে হবে না, কারণ আমার জন্য অপেক্ষা করছে ঘুমিয়ে থাকা সাপরাজ, যার মুক্তির চাবি শুধু আমার হাতেই। রানী মশাল হাতে ধীরে ধীরে নেমে যাচ্ছিল সেই সরু সিঁড়ি দিয়ে। ওপরের প্রাসাদের আলো মিলিয়ে গেল।
চারিদিকে নীরবতা। কিছু দূর সামনে যেতেই দেখল পাথরের দেওয়াল, সামনের দরজা বন্ধ। এ কি, এই রাস্তা তো বন্ধ, এখন আমি কি করে যাব? আর দেওয়ালে তো সব খোদাই করা অসংখ্য সাপের চিহ্ন। কে আছো, শুনছো? দরজা খোলো, দরজা খোলো দয়া করে। ফিরে যাও, মানুষ এখানে আসতে পারে না। তুমি কেন এসেছো? জীবন বাঁচাতে চাইলে এখান থেকে ফিরে যাও। আমি ফিরে যেতে আসিনি, আমি সাপরাজকে মুক্ত করতে এসেছি। এটা কি করে সম্ভব? এই তো, এই তো খুলে গেছে দরজা। যেও না, যেও না সামনে, ফিরে এসো। সামনে কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত। ফিরেছে সে, ফিরেছে, আবার ফিরেছে। দেখ তো রতি। বন্ধ করো তোমাদের এসব কাহিনী, দূর হও তোমরা সামনে থেকে। তবে তোমরা যতই চেষ্টা করো আমাকে থামাতে পারবে না। আমি ভয় পাই না, কাউকে ভয় পাই না। সরু পথ বেয়ে রানী হাঁটতে লাগলো। একটু সামনে এগোতেই একটা বিশাল সাদা সাপ তার পথ আটকে দাঁড়ালো। মানুষ রানী, কেন এসেছো? জীবন বাঁচাতে চাইলে যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। আমি ফিরে এসেছি কারণ আমি এক সময় সর্পরাজ্যার সর্পকন্যা ছিলাম। আমি ফিরে যেতে আসিনি। এরপর সাপরাজ্যের প্রবেশদ্বারে পৌঁছে রানী দেখল নীল আলোয় ঝলমলে বিশাল এক রাজ্য। চারিদিকে শুধু নীরবতা। রাজ্যের কেন্দ্রে ছিল একটি কারাগার, তার ভেতরে ঘুমিয়ে আছে সাপ রাজা। রানী কাছে যেতেই চারপাশের সাপেরা নত করে ফনা তুলে দাঁড়িয়ে গেল। রানীমা, নাগ রানীমা, আপনি এসেছেন। এবার আমাদের 100 বছরের অপেক্ষা শেষ হবে। আমি তো মানুষ, তাহলে আমি নাগরানী কেমন করে হলাম? আর আমি যদি নাগরানী হই তাহলে আমার কোনো কিছু মনে নেই কেন? আমি আপনাকে সব খুলে বলছি। অনেক বছর আগে সাপ রাজা মানুষদের সাথে যুদ্ধ থামাতে চেয়েছিল। সে বিশ্বাস করত মানুষ আর সর্প একসাথে থাকতে পারে। কিন্তু এক লোভী কালো তান্ত্রিক সাপ রাজার শক্তি চাইত তার তন্ত্রমন্ত্র সাধনের জন্যে। কিন্তু সে সময় আপনি সামনে বাধা হয়ে দাঁড়ান। তখন তান্ত্রিক আপনাকে অভিশাপ দিয়ে মানুষ জন্মে পাঠিয়ে দেয়, আর সাপ রাজাকে এই কারাগারে ঘুমে বন্দি করে রাখে যাতে তার শক্তি কেউ না পায়। সাপ রাজা ঘুমিয়ে যাওয়ার আগে শুধু একটি কথা বলেছিল, সে ফিরে আসবে। সেই থেকে সাপ রাজা এই ঘুমন্ত অবস্থায় আছে? হ্যাঁ নাগরানী, মহারাজ সেই থেকে অপেক্ষা করছে, আপনার জন্য অপেক্ষা করছে এই নাগপুরীতে। এরপর রানী কাপা হাতে কারাগারে হাত রাখল। তার মনে ভেসে উঠল সব স্মৃতি, নীল আলো, সর্পের মুকুট, আর সেই চোখ, যে চোখ তাকে কখনো ভোলেনি। মুহূর্তেই তান্ত্রিকের বানানো কারাগার ভেঙে গেল। নাগরানী, তুমি ফিরেছ। আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। ফিরে আসতে আমি বড্ড দেরি করে ফেলেছি। সাপ রাজা, আমাকে তুমি ক্ষমা করো। অপেক্ষার মুহূর্ত ফিরে পেলে শেষ হলে দেরি বলে কিছু থাকে না। তোমাকে পেয়ে আমার সব কষ্ট দূর হয়ে গেছে, আমার অপেক্ষা শেষ হয়েছে। কি হলো? মাটি এমন করে কাঁপছে কেন? নাগরানী, মাটি কাঁপছে কারণ সাপ রাজা জেগে উঠেছে, আর সাপ রাজা জেগে উঠায় দুই জগতের ভারসাম্য বদলে যায়।
আপনাকে এখন এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আপনি কোথায় থাকবেন? উপরে আছে মানুষের রাজা, যেটা আপনার বর্তমান জীবন, আর এখন সাপ রাজা, আপনার অতীত, আপনার অসমাপ্ত ভালোবাসা। আমি এবার আর যাব না, আমাদের ভালোবাসা অসমাপ্ত রাখবো না। আমি এখানেই থাকবো। ভালোবাসি, আমি সাপরাজকে যে বড্ড ভালোবাসি।